আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে দারুণ আছো। তো বেসিক্যালি আজকে তোমরা মোট 3টে ঘটনা শুনবে। 3টে ঘটনাই একদম দারুণভাবে লিখেছে এবং 3টে ঘটনাই একদম ভিন্নধর্মী। প্রথমটা মেঘালয়ে ঘুরতে গিয়ে ঘটেছিল, দ্বিতীয়টা মালয়েশিয়ার একটা ঘটনা এবং তৃতীয়টা কী নিয়ে সেটা তোমাদেরকে শুনেই জানতে হবে। সেটার বলে স্পয়লার দিচ্ছি না। তো একদম দেরি করো না, তোমরা কানে হেডফোনটা লাগিয়ে নাও, চুপটি করে বসে পড়ো। এবার আমরা পাড়ি দেবো ভূতের রাজ্যে। আর অবশ্যই সিট বেল্ট বেঁধে নিও কিন্তু, ঠিক আছে? চলো এবার আমরা পাড়ি দেই ভূতের রাজ্যে। 2022 সালের সেপ্টেম্বর মাস। আমি আর আমার 3 বন্ধু সায়ন, তিথি আর অনন্যা ঠিক করলাম পুজোর ছুটিতে আমরা মেঘালয় যাব। একটানা কাজ, কলেজ আর ক্লাসের চাপে মাথাটা ফেটে যাচ্ছিল। তাই 6 দিনের ছুটিতে পাহাড় আর মেঘের দেশ ছাড়া আর কোনো প্ল্যান আমাদের মাথায় আসেনি। শিলং থেকে গাড়ি ভাড়া করে প্রথমেই আমরা গেলাম চেরাপুঞ্জি। সেখান থেকে প্ল্যান ছিল আর একটা ইন্টেরিয়ার গ্রামে, যেটাকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম বলা হয়, মালানং। কিন্তু প্ল্যান মাফিক হয়নি। বর্ষার শেষ প্রান্তে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, আর সেই বৃষ্টি আমাদের প্ল্যানকে একেবারে উল্টে দিল। আমরা ঠিক করলাম সোজা কোনো হোমস্টে খুঁজে রাত কাটিয়ে পরের দিন সকালে আমরা শিলং ফিরব। নতুন রাস্তা, অচেনা গ্রামের হোমস্টে। যে ড্রাইভারকে আমরা হায়ার করেছিলাম সে বলল শর্টকাট রাস্তায় নাকি এক নতুন ইকো হোমস্টে আছে, ট্যুরিস্ট কমই থাকে, শান্ত পরিবেশ, ভোরে চারপাশ কুয়াশায় ঢাকা থাকে, একদম ফেয়ারি টেলসের মতন। আমাদের তো শুনেই বেশ ভালো লেগে গেল। রাস্তা ছিল খুবই খারাপ, পিচ ওঠা, জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইডের দাগ, চারপাশে জঙ্গল আর অকেশনাল কুয়াশা। হঠাৎ একটা সাইনবোর্ড চোখে পড়ল, হাতে লেখা খয়েরি রঙে, নং প্রিয়াঙ্গি কোস্টে 4 কিলোমিটার। ড্রাইভার জানালো নং প্রিয়াং গ্রামেই এই হোমস্টে, তবে এখানে ট্যুরিস্ট কম আসে, কিছু পুরনো গল্প আছে। এই কথাটা শুনেই তিথি বলল, ভুতুরে নাকি? ড্রাইভার হাসলো, কিচ্ছু বলল না। আমরা মজা করে বললাম, ভূত থাকলেও ভালোই, একটু অ্যাডভেঞ্চার হবে। হোমস্টেতে পৌঁছানো মাত্রই বৃষ্টি তখন বন্ধ, সন্ধে নামছে, চারপাশে কুয়াশা। একটা সেমি উডেন হাউস, ভেতরে এক বয়স্ক মহিলা আর তার ছেলে ম্যানেজ করছিলেন। খুবই সিম্পল মানুষ, কিন্তু দেখেই বুঝলাম এরা কোনো মডার্ন হোটেলের মতন গাইড করবে না। ভেতরে মোমবাতির অ্যারেঞ্জমেন্ট, একটা ছোট্ট সোলার লণ্ঠন। খাবার অর্ডার দিলাম, নুডলস আর চা। ওরা বলল ভাতও দিতে পারবে, তবে চিকেন নেই, শুকনো মাছ হবে। আমরা তখন হেসে খেলে অ্যারেঞ্জমেন্ট দেখে ছবি তুলতে লাগলাম। বয়স্ক যে মহিলাটার কথা বললাম ওনার নাম ইয়ামিয়াও। উনি অদ্ভুতভাবে আমাদের দিকে তাকাচ্ছিলেন। একটা সময় পর উনি হেসে বললেন, রাতে খুব বাইরে যেও না, হুটোপুটি করো না। এখানে বন আর পাহাড়ের মধ্যে অনেকে থাকে যারা মানুষ নয়। তিথি হেসে বলল, ভূত? ইয়ামিয়াও কিছু বলল না, শুধু চোখে একরকম খালি দৃশ্য, যেন ওয়ার্নিং। রাতের প্রথম অস্বস্তি। খাওয়া দাওয়ার পর আমরা ঘরের মধ্যে গল্প করছি। হঠাৎ বাইরে হাওয়া বেড়ে গেল, জানালার খড়খড়ি দুলে উঠছে। অনন্যা জানালা খুলে বাইরের কুয়াশার ছবি তুলতে গিয়ে হঠাৎ চিৎকার করে বলল, এই দেখ তো, কেউ দাঁড়িয়ে আছে নাকি ওটা? আমি ছুটে গিয়ে দেখি কুয়াশার মধ্যে দূরে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, ভীষণ সরু, লম্বা, মাথা হেলে আছে, ঠিকমতো চোখেও পড়ছে না। আবার চোখ সরিয়ে নিলে মনে হয় কিছুই নেই। আমরা ভয় পেয়ে দরজা খোলা রেখে বাইরে বেরোতেও চাইছিলাম না। ড্রাইভার তখন নিচে গাড়ির মধ্যে ঘুমোচ্ছে। তিথি বলল, ভূত নয় তো? সায়ন বলল, হেই, গ্রামের কোনো লোকজন হবে হয়তো। আমরা আবার দরজা বন্ধ করে গল্প করতে থাকলাম।
অদ্ভুত আওয়াজ। রাত প্রায় 1টা, সবাই ঘুমোতে যাবে। হঠাৎ আবার আওয়াজ, ঠিক যেন পাথরের ওপর খট খট করে কেউ হেঁটে যাচ্ছে। গাড়ির চাবি আর টর্চ নিয়ে সায়ন আর আমি সাহস করে দরজাটা খুললাম। বাইরে একদম নিস্তব্ধতা, কোনো লোক নেই, শুধু কুয়াশার মধ্যে হাওয়া। আমরা চারপাশ ফোনের ফ্ল্যাশ লাইট মেরে ঘুরতে থাকলাম, কোনো আওয়াজ নেই। হঠাৎ ঝোপের মধ্যে খসখস আওয়াজ। ফ্ল্যাশ লাইট ফেলতেই দেখি কেউ নেই। ফিরে এসে রহস্যময় কথা শুনলাম। ভেতরে গিয়ে দেখি ইয়ামিয়াও দাঁড়িয়ে, ও চুপচাপ। আমাদের দেখে বলল, আমি বলেছিলাম না, এখানে রাতে কোনো আউটসাইডার থাকলে সে একা ফেরে না। আমরা কিছু বুঝতেই পারলাম না। ইয়ামিয়াও বলল, আগে এখানে এক মাইনার ছিল, পাথরের খনিতে কাজ করত। একদিন খুব গভীর গোয়ায় ঢোকে আর বেরোতে পারেনি। তখন ওর পরিবার ওকে অনেক খুঁজেছিল। রাতে এখানে যারা থাকে তাদের কেউ কেউ ওকে দেখতে পায়, হাঁটে, ডাকে, এরকম কিছু করে। এই শুনে আমরা আতঙ্কে একে অপরকে জড়িয়ে বসলাম। ইয়ামিয়াও বলল, দরজা জানলা ভালো করে বন্ধ রাখো, কেউ ডাকলে বাইরে যেও না। রাত তখন প্রায় 3টা। আমি আধঘুমো অবস্থায় হঠাৎ শুনি কেউ আমার নাম ধরে ডাকছে, খুব ধীরে, ফিসফিস করে, শুভ্র, শুভ্র। আমি ভেবেছি হয়তো অনন্যা বা তিথি। উঠে গিয়ে সবাই ঘুমোচ্ছে। আবার শোনা যাচ্ছে জানলার বাইরে থেকে। আমি সাহস করে খুব আস্তে পর্দাটা সরালাম। দেখি দূরে সেই ছায়ামূর্তি, এবার আরও কাছে, আর একটু স্পষ্ট, একেবারে লোকের মতোই দেখতে, কিন্তু মুখ নেই। আমি হঠাৎ কেঁপে গেলাম আর চিৎকার করে সবাইকে ডেকে তুললাম। আমরা আর থাকতে পারছিলাম না। সায়ন গিয়ে ড্রাইভারকে তুলল। গাড়ি স্টার্ট করতেই হঠাৎ দেখলাম কুয়াশার মধ্যে চারপাশে অদ্ভুত ছায়াগুলো ঘোরাঘুরি করছে। ড্রাইভার ভয় পেয়ে বলল, দিদি, এখান থেকে বেরোতে হলে একদম পেছনে তাকাবেন না, গাড়ি থেকে নামবেন না একদম। গাড়ি চলতে শুরু করলো। কুয়াশার মধ্যে যেন কোনো সাদাটে অবয়ব আমাদের ফলো করছে। পেছনে তাকাতে গেলে ড্রাইভার আর সবাই চেঁচিয়ে থামালো। অদ্ভুত ঠান্ডা হাওয়া ঢুকে যাচ্ছিল গাড়ির ভেতর। জানালা বন্ধ করেও কিচ্ছু হচ্ছে না। হাইওয়ে রোডে ওঠার আগ পর্যন্ত আমাদের পেছনে যেন কেউ নিঃশ্বাস ফেলছে এমন মনে হচ্ছিল। গাড়ির কাছে হাওয়ায় লেখা হচ্ছে কোনো অজানা দাগ। শেষমেশ ঘণ্টাখানেক পর আমরা হাইওয়েতে বেরিয়ে এলাম। গাড়ি থামিয়ে ড্রাইভার বলল, এখানে থামলে আর ভয় নেই। পেছন ফিরে তাকিয়ে দেখি কুয়াশা উবে যাচ্ছে, ছায়াগুলো মিলিয়ে যাচ্ছে দূরের পাহাড়ে। পরদিন সকালে শিলং ফিরে গিয়ে আমরা ঘটনাটা লোকাল গাইডকে বলি। সে হাসতে হাসতে বলে, নংপ্রিয়াং গ্রামে আগে খনি খোঁজার জন্য অনেক শ্রমিক মারা গেছে। অনেকেই এখনও ভাবে ওরা পাহাড়ের পেটে থেকে গেছে। এই কথা শুনে গাটা শিউরে উঠল আমার। তারপর আর কোনোদিনও আমরা ওই শর্টকাট রাস্তা দিয়ে কোথাও যাইনি। এখনও মাঝে মাঝে কোনো হোমস্টে দেখলে আমার মনে পড়ে পাহাড়ের পেটে কুয়াশার মধ্যে সেই ছায়া মানুষগুলো হয়তো কারোর নাম ধরে রাখছে। তো দাদা, এই ছিল আমাদের মেঘালয়ের একটা এক্সপিরিয়েন্স, তোমার সাথে শেয়ার করে নিলাম। তুমি অবশ্যই সবার মাঝে এটা ছড়িয়ে দিও। ভালো লাগলে অবশ্যই শুনিও। ভালো থেকো। ইতি, শুভ্র। বন্ধুরা, এই ছিল একটা স্বর্গ। আমরা মেঘালয়কে এক প্রকার স্বর্গই বলি। তো সেই স্বর্গে গিয়ে এরকম একটা অদ্ভুত, এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। তোমরা কি এরকম ঘটনা কখনো শুনেছ? অবশ্যই জানিও শুনে থাকলে। আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালোই লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা তারা একদম দেরি না করে শেয়ার করে দাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচে তার কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হাই দাদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। কিছুদিন আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম ভৌতিক পরিবারে। সেটা সবাই খুব পছন্দও করেছে।
তাই আবারও একটা ঘটনা শেয়ার করে দিলাম। ভৌতিক কথার জয় হোক। আমি মালয়েশিয়াতে জেনারেটরের কাজ করি, কাজাং সেলাঙ্গর নামক এক রাজ্যে। আমার বস হিন্দু, ইন্ডিয়ান, তামিল, কিন্তু খুব ভালো মানুষ, আমাকে অনেক সাহায্য করত। আমার কাজের সম্পর্কে কিছু বলি। আমার কাজ সকাল 8টা থেকে শুরু হতো, বিকেল 5টা বাজলে শেষ হতো। এরপরে যা করতাম তা ওভার টাইম ছিল। তো আমি এমনও কাজ করেছি যেখানে আমাকে সারাটা রাত কাজ করতে হতো। সেদিনও এমন এক দিন যেই দিন সারা রাত কাজ করতে লাগবে। আর আমার কাজ ছিল সারাদিন লরি করে জেনারেটর আমাদের স্টোর থেকে মালয়েশিয়ার সব জায়গাতে নিয়ে সেট করে দেওয়া। সেদিন ছিল জেনারেটর খুলে নিয়ে আসার দিন। তো আমি আর আমার বস জোহরবাহু নামক এক জায়গা থেকে ফিরছিলাম। বস বলছিল হাইওয়ে দিয়ে দেরি হবে, তাই গ্রামীণ রাস্তা দিয়ে যাবে। বলে রাখা ভালো যে সেই রাস্তায় পাহাড়, জঙ্গল সহ আরও অনেক ভয়াবহ জায়গা দিয়ে যেতে হতো। কিন্তু আমি আর বস দুজনেই খুব সাহসী ছিলাম, তাই এসব না ভেবে রওনা দিলাম সে রাস্তায়। ঘটনাটা এখান থেকেই শুরু। আমরা প্রায় হাইওয়ে থেকে নেমে 100 কিলোমিটারের মতন হবে চলে এসেছি। আর হ্যাঁ, আর একটা কথা, আমাদের জার্নিটা ছিল প্রায় 700 কিলোমিটারের। আমরা খুব ভালোভাবেই যাচ্ছিলাম। হঠাৎ আমাদের লরিটা কেমন যেন ভারী ভারী মনে হচ্ছিল। গাড়ি যতই গিয়ারে ওঠাচ্ছি না কেন, লাভই হচ্ছে না। আমরা তখন দেখতে পাই একটা বৃদ্ধ লোক আমাদের গাড়ির সামনে কোথা থেকে যেন এসে দাঁড়ালো। কিন্তু আমরা যেখানে আছি সেখানে আশেপাশে কোথাও কোনো বসত বাড়ি নেই। তাহলে কে এই বৃদ্ধ? বস কিছুটা আন্দাজ করতে পারলেও আমি তখনও কিছুই বুঝতে পারিনি। আমি কিছু না বলেই গাড়ি থেকে নেমে যাই। নামার সাথে সাথে সেই বৃদ্ধটি আমার কাছে আসে আর আমার কপালে কি যেন একটা ধরে, আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার কিচ্ছু মনে নেই। বাকিটা আমি বসের মুখে শুনেছি, আর আমি বসের বিভাবেই লিখলাম। তুমি গাড়ি থেকে নামার সাথে সাথে বৃদ্ধ তোমার কপালে একটা পাথর ধরে আর তুমি জ্ঞান হারিয়ে ফেলো। তারপর বৃদ্ধটা আমাকে গাড়ি থেকে নামতে বলে, কিন্তু আমি নামিনি ভয়ে। বৃদ্ধটা প্রায় ঘণ্টাখানেক তোমার পাশে বসে আমার নামার অপেক্ষা করছিল। যখন আমি নামছিলাম না তখন সে চলে যায়, আর আমি তোমাকে গাড়ির ভেতরে নিয়ে আসি, কিন্তু তোমার জ্ঞান তখনও ফেরেনি। গাড়িও স্টার্ট দিচ্ছিল না। তারপর আমি মোবাইল থেকে একটা সূরা চালাই, কারণ আমি জানতাম তুমি মুসলিম, তোমার উপর একমাত্র এটাই কাজ করবে। প্রায় 1 ঘন্টা পর তোমার জ্ঞান আসলো। এইটুকু আমি বসের মুখে শুনেছিলাম। তারপরে আমার চোখটা খুলতেই আমি দেখতে পেয়েছিলাম আমি সেখানেই গাড়ির মধ্যে আছি। তার কিছুক্ষণ পর কিছু বিশাল দেহী কুকুর কোথায় থেকে যেন আসে। এত বড় বড় কুকুর আমি আমার জীবনে কখনো দেখিনি। আমরা সেখানেই গাড়ির ভেতর অপেক্ষা করি। এর মধ্যে আমাদের সামনে আরও অনেক কিছু এসেছিল, যেগুলো নাই বা বললাম। এরপর আমরা আরেকবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করি আর স্টার্ট দিয়ে নেই, কিন্তু সামনে আমাদের জন্য আরও খারাপ কিছু অপেক্ষা করছিল। আমরা আরও প্রায় 30 থেকে 35 কিলোমিটার যাওয়ার পর আমাদেরকে কিছু বানর ধরে। মালয়েশিয়ার সচরাচর বানর সব জায়গাতেই আছে, কিন্তু এত বড় বড় বানর কোথাও আমি দেখিনি। তার 100 কিলোমিটার সামনে যেতেই দেখতে পাই একটা কাফনে মরা লাশ শোয়ানো আছে, আর লাশটা সাধারণত লাশের চাইতে প্রায় 3 গুণ বড়, মানে প্রায় 15 ফুট হবে। সেই লাশটাকে এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। আমরা ভয়ে চুপ হয়েছিলাম। হঠাৎ শুনি জেনারেটর চালু হয়ে গেল, কিন্তু কে চালু করলো? আর তাছাড়া চালু করলোই কিভাবে? আমরা তো সব তেল বার করে নিয়েছিলাম। এই করতে করতে আজানের টাইম হয়ে যায়, আর আজানের টাইম পার হওয়ার সাথে সাথেই সব কিছু ঠান্ডা হয়ে যায়। তারপরে আমরা রীতিমতো সব কাজকর্ম সেরে নিয়ে বাড়ি চলে আসি। তো দাদা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা দারুণ ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আমার কাছে আরও অনেক ঘটনা আছে, সময় করে সেগুলো পাঠিয়ে দেব। ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর একটা কথা, আমাদের অ্যানিমেশন পরিবার যেটা, সেখানে ঘটনা আসেনি। আমি এই রোববারও ঘটনা দিতে পারছি না, একটু চাপ এসে পড়েছে অফিসের, সেই কারণে। যাই হোক, খুব শীঘ্রই সেখানেও ঘটনা আসবে। তাই আর দেরি না করে তোমরা অবশ্যই সেই পরিবারটাতেও ভিজিট করে নিও। অলরেডি আমাদের প্রথম ঘটনাই 50,000 ক্রস করে গেছে। তো আর একদম দেরি করো না, ওখানে ভিজিট করো এবং সাবস্ক্রাইব করে ওই পরিবারও যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করি
পরের ঘটনা। আমি জানি কেউ বিশ্বাস করবে না, আমি নিজেও বিশ্বাস করতাম না। ভূত টুত এসব বাজে কথা বলেই মনে করতাম। যতদিন না ওই বাড়িটার পাশে এক সন্ধ্যায় দাঁড়িয়ে পড়েছিলাম একা। আমাদের গ্রামটার নাম বেলগড়িয়া, পশ্চিম মেদিনীপুরের একটা পুরনো জনপদ। হয়তো নাম শুনলে চিনবে না, কিন্তু ওদিকের মানুষ এক নামে চেনে। ছোট নদী, কিছু টিলা, চারদিকে পাট আর ধান ক্ষেত, বাঁশবন, খালপাড় আর কুয়াশা নামলে সন্ধেবেলায় কেমন একটা ভারী হাওয়া বইত চারপাশে। গ্রামটা যেমন শান্ত, তেমনই চাপা কিছু কাহিনী জড়ানো এই মাটির সঙ্গে। একটা পুরনো বাড়ি, গ্রামের দক্ষিণ দিকে, টালির ছাউনিওয়ালা, ধরা দাওয়াল, ঘাসে ভরা উঠোন। ওটাই পানিকুঞ্জির বাড়ি। আমরা বলতাম টালিখানা, কারণ আস্ত ছাদটাই টালি দেওয়া। সেগুলো বর্ষার পরপরই চুইয়ে জল পড়ত। সেই বাড়ির দিকে কেউ সন্ধ্যের পর যেত না। দিনে গেলে কিছু বোঝা যেত না, কিন্তু সন্ধ্যা নামলেই বাতাসটা আলগা হয়ে যেত, যেন শব্দ থেমে যেত। পাখিরা দূরে চলে যেত, আর মাটির ওপরে থেকেও মনে হতো কারা যেন ঘুরে বেড়াচ্ছে ঘরের ভেতর। আমি পানিকুঞ্জিকে নিজের চোখে দেখিনি, কিন্তু গল্প শুনেই বড় হয়েছি। মা বলতেন খুব শান্ত স্বভাবের মহিলা ছিলেন, চুপচাপ ঘোরাফেরা করতেন, গ্রামের কারো সঙ্গে মিশতেন না। স্বামী মারা গিয়েছিলেন অনেক আগেই, বাচ্চা কাচ্চা হয়নি। তখনকার দিনে স্বামীহারা মহিলা মানে তো একদম সমাজচ্যুত জীবন। আর উনি নিজেই হয়ে গিয়েছিলেন একটা ছায়ার মতো। শরীরটা খারাপ থাকত, হাত পা কাঁপত, তবুও মাঠে যেতেন গুল্ম তুলতে, শাক পাতা কুড়োতে। বাজারে গেলে মাথা নিচু করে হাঁটতেন, যেন কেউ না চিনুক। মাঝে মাঝে হঠাৎ কেউ দেখত বাড়ির ভেতরে বসে চুপ করে তাকিয়ে আছেন দেওয়ালের দিকে। কখনো নিজের সঙ্গে কথা বলতেন, কখনো ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতেন বহুক্ষণ। শেষের দিকে ওকে দেখা যেত না আর। ধীরে ধীরে ভেতরে ঢুকে গিয়েছিলেন, একেবারে একা। এক ঠান্ডার ডিসেম্বরের রাতে টানা 3 দিন দরজা বন্ধ ছিল। চতুর্থ দিন পচা গন্ধ প্রতিবেশীরা খেয়াল করেন। দরজা ভেঙে পাওয়া যায় শুকিয়ে যাওয়া শরীর, চুপচাপ বিছানায় শুয়ে আছে। তখন থেকে এই বাড়ি, এই রাস্তা আর এই সন্ধ্যাবেলা এক গল্প হয়ে ওঠে। কিন্তু সেই সব গল্প শুধু গল্প ছিল না। বছরের পর বছর ধরে যেটা দাঁড়িয়ে আছে সেটা একটা বাড়ি না, একটা অভিমান, একটা একাকিত্ব। অনেকেই শুধু আমার কথা শুনে বলবে কল্পনা। তাই আমি বলি, না, শুধু আমার না, আরও লোক ছিল যারা একই রকম কিছু অনুভব করেছে। আমার ছোট মামা একবার সেই রাস্তা দিয়ে ফিরছিলেন রাত 8টার পর। বাইক নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ সামনে মাটির ধারে দেখলেন এক বুড়ি হাঁটু মুড়ে বসে আছে, মাথা নিচু, সাদা শাড়ি। ভাবলেন কেউ অসুস্থ হবে। বাইকটা স্লো করতেই ওই বৃদ্ধা মাথা তোলে। চোখের পাতাহীন এক চাউনি। 1 সেকেন্ডের মধ্যে বাতাস ঠান্ডা হয়ে গেল, আর তিনি দেখে ফেললেন হাঁটুর নিচে কোনো পা নেই। এই দেখে তার গলা শুকিয়ে যায়। বাইক ঘুরিয়ে দৌড়ে চলে আসেন। 3 দিন জ্বর ছিল, কিছুই খেতে পারেননি। একবার গ্রামের পাহারাদার কৃষ্ণপদ কাকা রাত 3টেয় মাঠ থেকে ফিরছিলেন। বললেন, বাঁশবাগানের ভেতরে কেউ হেঁটে চলছিল, কিন্তু পাতায় কোনো শব্দ হচ্ছিল না। আমি ডাকলাম, কে? কোনো উত্তর নেই, শুধু চোখের সামনে যেন একটা ছায়া ভেসে গেল। এমনই 5-6 জনের অভিজ্ঞতা শুনেছি। কেউ বলে ঘরের ভেতর আলো জ্বলে উঠেছিল, আবার নিভে গেছে। কেউ বলে কান পেতে শুনেছে। এই যে একবার শোনো। সব কিছুর পেছনে একটা জায়গার নাম পানিকুঞ্জির টালিখানা। আর সব গল্প একে অপরের সঙ্গে মিলে যায়। এতটাই যে বিশ্বাস না করে উপায় থাকে না। 2007 সালের কথা, শীতকাল। তখন আমার মাধ্যমিক শেষ। কলেজে ভর্তি হওয়ার আগে কিছুটা সময় ফাঁকা। আমি আমার দাদার কাছ থেকে একটা পুরনো বাইক নিয়েছিলাম, বেশ চলতো তখনও। এক বিকেলে বন্ধু সুমনের বাড়িতে গিয়েছিলাম, পাশের গ্রামে, নিমডিহা। সুমনের মা তেলে ভাজা করেছিল। খেয়ে গল্প করতে করতে সন্ধ্যের একটু পরেই বেরোলাম। 7:30 হবে তখন। সুমন বলল, আরে মেইন রাস্তা ধরে যা। আমি বললাম, আরে শর্টকাটটা চিনি তো, ওই টালিখানার পেছনের দিক দিয়ে গেলে 10 মিনিট বাঁচে।
সে একটু চুপ করেছিল, তারপর বলেছিল, যাবি তো যা, দেখিস পেছন ফিরে তাকাস না। হাসলাম শুধু, কিচ্ছু বলিনি। রাস্তাটা একা ছিল, একদম ফাঁকা। বাপাশে বাঁশবন আর ডান পাশে সেই বাড়ির দেওয়াল, ফাটল ধরা, শ্যাওলা পড়ে গেছে। একটা টালি অর্ধেক ঝুলছে, চুপচাপ। হঠাৎ মনে হলো চারপাশের শব্দ কেমন বন্ধ হয়ে গেল। ঝিঝি পোকার আওয়াজ নেই, পাখির ডাক নেই, শুধু বাইরের ইঞ্জিনের গোঁ গোঁ আওয়াজ আর আমার নিঃশ্বাসের শব্দ। আমি দেখতে পেলাম, হ্যাঁ আমি নিজের চোখেই দেখেছি, রাস্তার পাশে এক মহিলা হাঁটু মুড়ে বসে আছে, মাথা নিচু, একেবারে নিঃশব্দে বসে। এক হাতে কিছু যেন আঁকড়ে ধরে রয়েছে, শাড়ির কোঁচাটা মাটিতে ছড়িয়ে। বুঝতে পারছিলাম না মানুষ না ছায়া। আলো ফেলতে গিয়েও হাতটা কেঁপে যাচ্ছিল। আমি বাইকটা স্লো করলাম, দূর থেকে ডাকলাম, মা, মা, কিছু হয়েছে? সে অবস্থাতেই বসে রইল। এগিয়ে যাব না ফিরব বুঝতে পারছিলাম না। ঠিক তখনই আমার কানে আসলো খুব নিচু একটা গলা, এই যে একটু শোন। বুকের ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেল, মনে হলো কেউ বরফ ঢেলে দিয়েছে। বাইক স্টার্ট করতে গেলাম, একটানে হলো না। 2 বার 3 বার কিক দিলাম। কান পাতলে মনে হচ্ছিল খুব হালকা হাসির মতন আওয়াজ, অথবা বাতাসের মাঝে ফিস ফিস, যেন কেউ দাঁড়িয়ে দেখছে। শেষ পর্যন্ত বাইক চলল, কিন্তু চলতে চলতে আমি স্পষ্ট অনুভব করলাম বাইকটা ভারী, পেছনে কেউ বসে আছে এমন না, কিন্তু ভার। ঘাড়ে পিঠে কেমন যেন ঠান্ডা হাত ছুঁয়ে আছে। আর একবারও পেছনে তাকাইনি। একটানা বাইক চালিয়ে বাড়ি ফিরলাম। শরীর বুঝিয়ে দিল আমি একা ছিলাম না। বাড়ি ফিরে কিচ্ছু বলিনি, শুধু চুপ করে ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছিলাম। রাতটা স্বাভাবিক ছিল না, ঘুম ভাঙছিল বারবার, কখনো কুকুরের ডাকে, কখনো যেন কারোর হাঁটার শব্দে। একবার মনে হলো দরজায় কেউ দাঁড়িয়ে, আরেকবার জানলা দিয়ে দেখা গেল যেন শাড়ির আঁচল উঠছে। ঘুমের মাঝে ঘেমে উঠলাম। ঘুমের মধ্যেও মনে হচ্ছিল সেই গলাটা, একটু শোন। সকালে ঘুম থেকে উঠেই শরীর কাঁপছিল, জ্বর 101। মা বলল, বাইকের ধারে ঘোরাফেরা করবি না বলেছিলাম তো। 3 দিন আমি বিছানাতেই ছিলাম, তবে কোনো স্বপ্ন টপ্ন দেখিনি, কিছু শুনিও নি, শুধু শূন্যতা। কিন্তু যতবার চোখ বন্ধ করেছি, সেই টালিখানা বাড়ির চিত্রটা আর সেই বসে থাকা ছায়া, একটা অসমাপ্ত মুখ যেন কিছু বলতে চাইছে, আবার গিলে ফেলছে নিজেই। তখনই প্রথম মনে হয়েছিল সব জায়গা মানুষের থাকার না, কিছু জায়গা শুধুই স্মৃতি রাখে, জীবনের মৃত্যুর কিংবা একা হারিয়ে যাওয়ার। জ্বর কমার পরদিন সকালে দাদা এসে বলল, তুই কি ওই টালিখানার পেছনের রাস্তা দিয়ে এসেছিলিস? আমি কিছু বলিনি। সে মাথা নেড়ে চলে গেল। তখন টের পেলাম ওরা জানে কিছু একটা হয়েছে। বাড়ির ভেতরের বাতাসে ছিল এক চাপা উত্তেজনা, না বলা ভয়। এক বিকেলে পাড়ার বয়স্ক রামপ্রসাদ কাকু এলেন। আমার কপালে হাত রেখে বললেন, চোখ লেগে গেছে তোদের, অনেক হয়েছে। ওদিকে সন্ধ্যের পর আর কেউ যাবে না, বোঝা গেল? আমি চুপ করেছিলাম, কিন্তু ওনার চোখে আমি দেখেছিলাম বিশ্বাস, যেটা আমি কাউকে বোঝাতে পারি না, যেটা উনি মুখে না বলেও বুঝে ফেলেছিলেন। তারপর 2 দিনের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। আর একজন টালিখানার পেছনে গেছিল, আর ফিরে এসে 3 দিন কথা বলেনি। বাঁশবনের ভেতর থেকে কে যেন ডাকছিল, এই যে শোনো। মানুষজন এখন দিনের বেলাতেও ওই দিক মারাতে চায় না। রাস্তা দিয়ে হেঁটে গেলে চোখ সরিয়ে নেয় দেওয়াল থেকে। লোক বলতো কুয়াশার মধ্যে একজোড়া পা দেখা যায়, হাঁটছে, অথচ কিছুই নেই। পুজো, পুরোহিত, কিন্তু ভয় মেটে না। গ্রামের প্রস্তাবে ও বাড়ির সামনে একটা ছোট্ট পুজো হয়। পুরোহিত ডেকে আনা হয় পাশের থানার শ্যামনগর থেকে। 5 রকম বাতাসা, 5 কুণ্ড ইনসেন্স আর লাল সুতোর বাঁধন সব ছিল। পুরোহিত কিছু বলেনি, শুধু মাথা নিচু করে ধ্যানস্থ চোখে কিছু মন্ত্র পড়ছিলেন। পরে আমার ঠাকুরদা বলেছিলেন, সব জায়গায় পুজো চলে না, কিছু জায়গা শুধু শূন্যতার জায়গা, যেখানে মানুষ একা মরে, অভিমান করে চলে যায়, সেখানে কিছুই ফিরিয়ে আনা যায় না। এরপর যদিও লোকেরা বলতো
সব ঠিক হয়ে গেছে, কিন্তু আমি জানি হয়নি, কারণ আমি আজও ওই রাস্তায় পা দিলেই অনুভব করি শব্দ স্তব্ধ হয়ে যায়, চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে, আর মনে হয় কেউ তাকিয়ে আছে খুব ধীরে, খুব গভীরভাবে। 15 বছর কেটে গেছে প্রায়। আমি এখন শহরে থাকি, চাকরি করি, পরিবার হয়েছে। বছরে একবার, বড়জোর 2 বার গ্রামে যাই, কিন্তু এই বাড়িটার কথা ভাবলেই বুকের ভেতরটা কেমন টন টন করে ওঠে। অনেক সময় মানুষের ভয় কেটে যায়, কিন্তু কিছু ভয় থাকে না ভয় হিসেবে, তাকে উপলব্ধি হিসেবে। যেমন তুমি জানো, কেউ তোমাকে ছুঁয়ে গিয়েছিল, কিন্তু তুমি তাকে দেখতে পাওনি। ওই অনুভূতিটাই সবচেয়ে সত্যি। সেই রাতে আমি জানতাম পেছনে কেউ ছিল। আমি জানি তার কোনো শব্দ ছিল না, শুধু হিমশীতল ভার। আর আমি জানি আমার চোখ দুটো যা দেখেছিল তা ছিল চোখের ভ্রম না। এই ঘটনাটা আমি কাউকে বোঝাতে পারি না, তবুও বলি। বললেই হাসে, বলে তোর ভয় লেগেছিল তাই এসব দেখেছিস। কিন্তু ভয় যে একমাত্র ব্যাখ্যা না, সেটা কেউ বোঝে না। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু অনুভবে বিশ্বাস করি। একটা বাড়ি যদি এত বছর পরেও তার গন্ধ, তার শব্দ, তার শূন্যতা কারো মনে এঁকে রাখতে পারে, তাহলে সেটা শুধু বাড়ি না, সেটা হয়ে যায় এক স্মৃতি, এক অস্তিত্ব। পানিকুঞ্জিকে আমি কখনো দেখিনি, তবুও মাঝে মাঝে মনে হয় সেদিন তিনি কিছু বলতে চেয়েছিলেন, হয়তো শুধু এটুকুই, 3 দিন কেউ খোঁজ নেয়নি। সেই দিনের পর থেকে আমি সন্ধ্যের পর আর ওই দিকটা মারাই না। কেউ বিশ্বাস করুক বা নাই করুক, আমি জানি আমি একা ছিলাম না। দাদা, এই ছিল ঘটনা। আশা করছি তুমি পড়ে শোনাবে। আমি একদম সুন্দর করে গুছিয়ে হয়তো লিখতে পারিনি, তুমি একটু তোমার মতো করে গুছিয়ে নিও। কেমন লেগেছে অবশ্যই জানিও, আর অবশ্যই শুনিও দাদা। ভালো থেকো। ইতি সম্রাট। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি আজকের এপিসোড তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। একটা কথা মাথায় রেখো, ভৌতিক কথা কিন্তু এখন খুব চেষ্টা করছে তার মানটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার, আর এটাতে তোমাদের কন্ট্রিবিউশন কিন্তু অত্যন্ত জরুরি। তোমরা অবশ্যই কন্ট্রিবিউট করো এতে। তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং বিভিন্ন লোকের মাঝে ছড়িয়ে দাও। অনেকে আছো ঘটনা শোনো বাট সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত হয়ে যাও। চলো আর একদম কথা বাড়াবো না, এরপরে আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে জিৎ দাস, লিখেছে হাই অমিত দা, হ্যালো। থার্ড কমেন্ট করেছে মুয়াজবিন মামুন, লিখেছে হাই, হ্যালো। তারপরে কমেন্ট করেছে দীপশিখা দাস, গীতা গোস্বামী, রাজু অফিসিয়াল, সুদীপ পুরকায়স্ত, নিহারিকা, শর্মিষ্ঠা দাস, মিঠাই, শিবম, রিমি রয়, বিকি বাগচি, সুমন দেব বর্মন, মিলন নন্দী, রুনা দে, শুভাশিস ঘরামি, শিবম লিখেছে অমিতদা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভৌতিক কথার জন্য 2টো ঘটনা পাঠিয়েছি, তুমি এখনও অবধি সিন করনি, তাই নাকি গো? একবার আমাকে আজকেই টেক্সট করো তো। তারপরে কমেন্ট করেছে পুতুল, লিখেছে বৃষ্টি মুখর রাতে তোমার ঘটনা শোনার ব্যাপারটাই আলাদা একদম। তারপরে কমেন্ট করেছে তহিনা খাতুন, সাগর আনসারি, বাপন দাস, প্রভাস বৈদ্য, দীপিকা দে, লিখেছে আমার নামটা নিও, হ্যালো দীপিকা। তারপরে কমেন্ট করেছে বাসন্তী মণ্ডল, লিখেছে হ্যালো অমিত, এসে গেছি ঘটনা শুনতে, জানি ভালো হবে। আমার মেয়ের নাম মনীষা, একটু ভালো করে বলো, ফ্রম মুম্বাই, হ্যালো মনীষা। তারপরে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা চক্রবর্তী, দিশা বালা, সমীর সরকার, নন্দিনী রয়, মুসলিমা খাতুন, রাহুল বর্মন, সাগর দাস, গৌরব বিষ্ণু, রেখা পাসমান, দেবাশিস পণ্ডিত, শঙ্কর চক্রবর্তী, মনীষা দোয়েল, সুমন মণ্ডল, লিখেছে হ্যালো অমিতদা, চলে এসেছি ঘটনা শুনতে, আমি আর আমার হাজব্যান্ড সুমন, একদম। তারপরে কমেন্ট করেছে লাবণী পাল, ইউদাস রয়, সঞ্জয় ঘোষ, সৈকত সাহা, অভিজিৎ দাস, দেবকুমার, সোনাম দাস, লিখেছে আজ একটু কমেন্ট করতে দেরি হয়ে গেল, কিন্তু তোমার ঘটনা থেকেই আমার ভৌতিক ঘটনা শোনার যে জার্নিটা সেটা শুরু করি। আমি এখন তোমার ঘটনা শোনার জন্য বলতে পারো অপেক্ষা করে থাকি। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে রৌনক দত্ত, ডিজে ব্লগার অনিশ, সন্দীপ হোর, এমডি মন, সৌভিক পোদ্দার, অমিতা ঠাকুর, সুমন্ত দাস,
লিখেছে, আমি স্বর্ণাভ দাদা, তোমাকে ফোন করেছিলাম, একবার আমার নামটা বলো। হ্যালো স্বর্ণাভ। তো এরকম আরও অসংখ্য প্রিয় সদস্যরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।